সচিব হিসেবে তার দীর্ঘ একটা আমলা ক্যারিয়ারও ছিল। খুবই তিনি একজন মুক্তিযোদ্ধাও ছিলেন এবং তাকে আজকে আটক করা হয়েছে। আমরা গত কিছুদিন ধরেই দেখছি যেই একটু সরব তাকে আটক করা হয়। তিনি আমার এখানে আমার এই আয়োজনে প্রায় অতিথি হতেন। এখন পর্যন্ত আমার আয়োজকদের মধ্য থেকে 3 জনকে মানে আমার যারা অতিথি ছিলেন তার মধ্যে 3 জনকে আটক করা হয়েছে। আজকে আবু আলম শহীদ খান, এর আগে জনাব ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ এবং পান্না মঞ্জুরুল আলম পান্না, এই 3 জন কিন্তু আমার এখানে টক শোতে আসতেন। আটক করা হয়েছে তাদেরকে। আমি প্রথমে লুনানুরের কাছে একটু জানতে চাবো যে লুনানুর, আপনারা তো ফ্যাসিস্ট সরকার বলে আওয়ামী লীগ সরকারকে তাড়িয়েছেন, তো এখন কি আপনারা বুঝতে পারেন যে ফ্যাসিস্ট আসলে কারা? ধন্যবাদ সুলতানা আপনাকে, আমার সহ আলোচক যে রয়েছেন তাকে শুভেচ্ছা, দর্শক শ্রোতা যারা শুনছেন সকলকে আমার শুভেচ্ছা। প্রথমত আমি একটু বলিনি, আবু আলম শহীদ সাহেবকে গ্রেপ্তার যে করেছে আমরা আমাদের পার্টির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বলেছি এবং আপনারা শোর মাধ্যমেও তীব্র নিন্দা জানাচ্ছি এবং মানে তার নিঃশর্ত মুক্তি দাবি করছি। একটি বিষয় হচ্ছে যে একজন সরকার মানে কোন এক সরকার সে ফ্যাসিবাদী আচরণ করছে, অগণতান্ত্রিক আচরণ করছে মানে হচ্ছে যে তার বিরুদ্ধে আন্দোলন করা মানে হচ্ছে আর কেউ ফ্যাসিবাদে পরিণত হতে পারবে না, বিষয়টা কিন্তু সেটা না। বাংলাদেশে এখন যে পরিবেশ বিরাজ করছে, বাংলাদেশের মানুষ দীর্ঘদিন ধরে আমরা বিশেষ করে গত 16 বছর ধরে এক ধরনের গণতন্ত্রহীন পরিবেশে, এর আগে আমরা দেখেছি আমাদের মোস্তাক সে কারাগারে মারা গিয়েছে, মানে ডিএসএ তখন আইন প্রচলিত ছিল, তারপরে কিশোর কারাগারে মারা গিয়েছে, এই ঘটনাগুলো ঘটছে। কিন্তু যেটা কি সবচেয়ে আতঙ্কের বিষয়, উদ্বেগের বিষয় হচ্ছে যে সেই সকল মানে ক্ষোভের বিরুদ্ধে বাংলাদেশের মানুষ যে লড়াই করলো, একটা অভ্যুত্থান ঘটালো, 900-র বেশি মানুষ জীবন দিল, কিন্তু অবস্থার কোনো পরিবর্তন হলো না। ডক্টর ইউনূস সাহেব একটা নির্দলীয় সরকার, কিন্তু সেই নির্দলীয় সরকারের আচরণও একটা ফেসিবাদী আচরণে পরিণত হচ্ছে। মানে ফেসিবাদ তো আসলে কোনো দলের কর্মসূচি না, আপনাকে এটা মাথায় রাখতে হবে। ফেসিবাদ কোনো দলের কর্মসূচি না, তার কিছু সুনির্দিষ্ট উপকরণ আছে, সেগুলো যদি সে অবলম্বন করে তাহলেই হচ্ছে ফেসিবাদে পরিণত হবে। এখন ইউনূস সাহেব এই ফেসিবাদী আচরণ করছে, সেই কারণে এইটা বলার বা বোঝানোর কোনো অবকাশ নেই যে পূর্বে সরকারের সময় আমরা স্বাধীন ছিলাম বা বাংলাদেশের মানুষের কথা বলার অধিকার ছিল আর কি। এইটা বলার কোনো সুযোগ নেই। বরং আপনি বলতে পারেন যে যেটা হয়েছে, যেটা আমরা নির্দ্বিধায় বলতে চাই যে 900 মানুষ জীবন দিয়েছে কিন্তু অবস্থার কোনো পরিবর্তন হয়নি, বরং অবস্থার উত্তরোত্তর আরো মানে এই কঠোরতাটা বৃদ্ধি পাচ্ছে এবং এটা খুবই আতঙ্কের বিষয়, এটা আশঙ্কাজনক এবং অবশ্যই নিন্দনীয় বিষয়। জি, জনাব সাবির মুস্তাফা, আপনি জানেন যে সরকারের তরফ থেকেও বিভিন্ন সময় নিন্দা জানানো হয়। ধরেন এই যে একজনকে মানে লাশ কবর থেকে তুলে পুড়িয়ে ফেলা হলো, সেটিও সরকার নিন্দা জানিয়েছে। এরকম বিভিন্ন সময় সরকারও নিন্দা জানায়, যেরকম সিপিবি নিন্দা জানাচ্ছে। আপনার কি মনে হয় যারা মানে ফ্যাসিজম বলে আওয়ামী লীগের গায়ে তকমা দিল ফ্যাসিস্ট বলে, হ্যাঁ, তাদের কি এখন লজ্জিত হওয়া উচিত? না, আমি বলবো না যে যারা আওয়ামী লীগের বিরুদ্ধে লড়াই করেছে এই গত বছর জুলাই এবং আগস্ট মাসে, তাদের ওই লড়াই করার জন্য লজ্জিত হওয়া প্রয়োজন আছে বলে আমি মনে করি না। কারণ ওই লড়াইটা হয়েছিল একটা সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে, সেটা হচ্ছে শেখ হাসিনার সরকার 15 বছর ধরে ক্ষমতায় আছে। 2014, 18, 24 পরপর 3টা নির্বাচন তারা মানে বেসিক্যালি মানুষের কোনো ভোটের কোনো সুযোগ ছিল না। এবং জুলাই মাসে গত বছর যেভাবে পুলিশ বা অন্যান্য বাহিনী গুলি করে শত শত মানুষকে হত্যা করেছে, সেসব কারণে শেখ হাসিনা সরকারের বিদায় প্রয়োজন ছিল এবং কাজে তাদের ওই কারণে লজ্জা হওয়ার কোনো প্রয়োজন আমি দেখছি না। কিন্তু না ওই আমার মনে হয় কি কথাটা একটু খুব সুনির্দিষ্ট আমি বলেছি, সেটি হচ্ছে ওই সরকারের বিরুদ্ধে আন্দোলন করার জন্য লজ্জিত হওয়া উচিত নয়, সেটা আমি বলি নাই। তারা যে আওয়ামী লীগ সরকারকে ফ্যাসিস্ট তকমা দিয়েছে, সেই তকমা দেওয়ার জন্য বর্তমান প্রেক্ষাপটে তাদের লজ্জিত হওয়া উচিত। বর্তমান প্রেক্ষাপটে অবশ্যই তাদের লজ্জিত হওয়া উচিত। আমি ফ্যাসিজম শব্দের দিকে যাব না, কারণ আমার ব্যক্তিগত মতামত হচ্ছে যে বর্তমান সরকার যেটা করছে, এখানে সরকারের ভেতরে বাইরে অনেক শক্তি আছে যারা আর কি বিভিন্ন তাদের এজেন্ডা পার্সু করছে এবং
সরকারের প্রবলেম হচ্ছে যে সরকার এই এজেন্ডাগুলো ওন না করেও তাদেরকে করতে দিচ্ছে, অর্থাৎ আমি কন্ডেম না করে আমি তাদেরকে এক ধরনের প্রশ্রয় দিচ্ছি, কাজেই ওই দায় দায়িত্ব সরকারের উপরেই বর্তায়। কিন্তু আমি বলবো না যে একটা সরকার নিপীড়নমূলক হলেই সে ফ্যাসিস্ট হয়ে যায়। ফ্যাসিজমে কতগুলো ব্যাপার আছে, সেখানে জাতীয়তাবাদ, জাতিগত ঘৃণা, এরকম অনেক কিছু জড়িত আছে। এখন আমি সেটা আওয়ামী লীগের মধ্যেও দেখিনি, এই সরকারের মধ্যেও দেখিনি, কিন্তু আওয়ামী লীগ নিঃসন্দেহে একটা নিপীড়নমূলক অত্যাচারী সরকার ছিল, এবং এই সরকারও খুব দ্রুত সময়ে, অল্প সময়ের মধ্যে এক ধরনের নিপীড়নমূলক অত্যাচারী সরকারে পরিণত হয়েছে। তারা একটা গোষ্ঠীকে টার্গেট করছে, সাধারণ জনগণ হয়তো সেভাবে এফেক্টেড হচ্ছে না, সাধারণ জনগণ এফেক্টেড হচ্ছে যে আইন শৃঙ্খলার যে অবনতি, সেই কারণে তার নিরাপত্তার অভাব, তারপরে অর্থনৈতিক কারণে তার যে কষ্ট, সেটা জনগণ সাফার করছে। কিন্তু অন্যদিকে রাজনৈতিক নিপীড়ন যেটা, সেটা একটা দিক লক্ষ্য করে করা হচ্ছে, এবং এটা সরকার মাঝে মধ্যে পুলিশ দিয়ে করছে, মাঝে মধ্যে যেগুলোকে আমরা মব বলি, মব গুলো করছে, কিন্তু পুলিশকে ওই মবের কর্মকাণ্ডটাকে এক ধরনের বৈধতা দিচ্ছে, যেটা আমরা 28 অগস্ট দেখলাম ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে, যে মঞ্চ 71 যে সভা হচ্ছিল, সেখানে গিয়ে একটা মব গিয়ে তাদেরকে আক্রমণ করলো, কিন্তু পুলিশ গিয়ে মবকে অ্যারেস্ট করেনি, করলো যারা আক্রান্ত তাদেরকে অ্যারেস্ট করে নিয়ে গেল, অর্থাৎ মবের যে মব ভায়োলেন্স, সেটার এক ধরনের বৈধতা তারা দিয়ে দিল। তো সেটার জন্য অবশ্যই এদের লজ্জিত হওয়া উচিত, কারণ তারা এই ধরনের নিপীড়নমূলক, এই ধরনের অত্যাচার থেকে, রাজনৈতিক অত্যাচার থেকে রক্ষা পাওয়ার জন্যই শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই করেছিল, এবং এইটাই ছিল জনগণের, মানে জনগণ যে তাদেরকে সমর্থন করলো, এই আশায় তো সমর্থন যে আমরা এখন বাংলাদেশ একটা পাবো যেখানে এই ধরনের নিপীড়ন, এই ধরনের ঔদ্ধত্যপূর্ণ সরকার, এই ধরনের নিপীড়নমূলক সরকার থাকবে না। কিন্তু সরকার ক্রমশ ওই দিকেই চলে গেছে, ক্রমশ আমি বলবো না, শুরু থেকেই ওই একটা গ্রুপকে লক্ষ্য করে, যেটা আর কি প্রথমে বলা হলো যে এরা হচ্ছে আওয়ামী দোসর, কিন্তু পরে আমরা দেখলাম যে শুধু আওয়ামী দোসর না, যারা 1971 মানে মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু নিয়ে কথা বলে, তাদেরকে ওই আওয়ামী দোসর ওই ব্র্যাকেটে ফেলে তাদেরকে টার্গেট করা হচ্ছে। কাজে ওই টার্গেটটা তাদের সবসময় ছিল। কাজে হ্যাঁ, আমি আপনার সাথে একমত যে যে উদ্দেশ্য নিয়ে এই অভ্যুত্থানটা ঘটনা হলো, তারপরে এখন যেদিকে যাচ্ছে, যারা অভ্যুত্থানটা করলো, যারা সরকারে আছে গত 1 বছর ধরে, তাদের অবশ্যই লজ্জা পাওয়া উচিত। জি, লুনানুর, এই যে ধরেন আবু আলম শহীদ খান, সবাই তাকে চেনে, মানে বাংলাদেশে ধরেন শেখ হাসিনার 15 বছরে এরকম তো ঘটনা কখনো ঘটেনি যে আবু আলম শহীদ খানের মতো কোনো ব্যক্তিকে এরকম আটক করা হয়েছে। কি কারণে? কারণ তিনি মঞ্চ 71-এর পক্ষে সেখানে উপস্থিত ছিলেন, রাইট? এবং কোন কোন পত্রিকা নাকি এরকমও রিপোর্ট করছে যে যে তিনি তার বিরুদ্ধে মব কথা বলেছিল, এই অভিযোগ, মানে মব তার বিরুদ্ধে সোচ্চার হয়েছিল, সেটাও একটা অভিযোগ। মানে চিন্তা করে দেখেন ন্যারেশনটা কি রকমের। তো সেই রকম অবস্থায় মানে এটা কিসের ইঙ্গিত দিচ্ছে? প্রথমত হচ্ছে যে আমি খুব সুস্পষ্ট করে বলতে চাই, সেটা হচ্ছে যে এরকম হয়নি আওয়ামী লীগ সরকার আমলে, বিষয়টা সেটা না। হ্যাঁ, এরকম হাজার হাজার উদাহরণ দেওয়া যাবে, আমি সেই প্রসঙ্গে না যেয়ে মূল কথায় আসি। সেটি হচ্ছে যে যেদিকে যাচ্ছে পরিস্থিতিটা, একটা মানে বিষয়টা আমার পূর্ববর্তী বক্তা যেভাবে বলছিলেন, বিষয়টা হচ্ছে যে দেশে যে পরিস্থিতি একটা তৈরি হয়েছিল সমগ্র মানুষের, একটা হচ্ছে যে আন্দোলনকারী হিসেবে আপনি, আন্দোলনের নেতৃত্ব দানকারী হিসেবে আপনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা সংগঠক, যারা নেতা ছিলেন তাদেরকে বলতে পারেন, আন্দোলনের রাস্তায় আমরা যারা সবসময় ছিলাম আমাদেরকে বলতে পারেন। আমরা তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লড়াই শুরু হওয়ার আগে থেকেই, যখন থেকে বাংলাদেশের নির্বাচন মানে রাতে ভোট হলো তার পরের দিন থেকে আমরা মানে রাস্তায় আছি। তো সেইখানে হচ্ছে যে বিভিন্নভাবে বলতে পারেন যে আন্দোলনকারী, কিন্তু আপনাকে ভাবতে হবে যে 1 সপ্তাহ বা 10 দিন বাংলাদেশের আসলে বেশিরভাগ মানুষ রাস্তায় ছিল, এবং সেই ক্ষেত্রে বেশিরভাগ মানুষ বিরোধিতাকারী ছিল। আমার মনে কি এই এক কথা ঘুরে ফিরে আমরা সেটা আগাচ্ছেন না। লজ্জা কে পাবে? বাংলাদেশের কোটি মানুষ যে রাস্তা ছিল তারা লজ্জা পাবে? তাদের একটা বিষয় হচ্ছে যে পরিস্থিতিটা হচ্ছে সেই পরিস্থিতিটা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি। এই পরিস্থিতি আশা করে বাংলাদেশের মানুষ 5 আগস্ট বা তার আগে 16 জুলাই থেকে রাস্তায় নামেনি। কিন্তু একদম খুব স্পষ্ট করে বলতে চাই যে এই সরকার এসে যে কাজটা করছে আর কি, সেই কাজটা আসলে আন্দোলনের প্রত্যাশা বলেন, আন্দোলনের আকাঙ্ক্ষা বলেন, আন্দোলনের দাবি বলেন, সেগুলোর সাথে
একদম সম্পূর্ণ বিপরীত। সেটা বিভিন্ন আন্তর্জাতিক সম্পর্ক তৈরিতে হোক, সেটা দেশের মধ্যে উগ্র ডানপন্থী শক্তিকে পৃষ্ঠপোষকতা করা হোক, সেটা হচ্ছে বাংলাদেশের সংবিধান নিয়ে প্রশ্ন করা হোক, এমনকি মুক্তিযুদ্ধ প্রশ্নে তাদের যে দোদুল্যমান অবস্থান সুস্পষ্ট করছে না জনগণের ভয়ে, কিন্তু আসলে বিরোধী মনোভাব নিয়ে যে দোদুল্যমান অবস্থানটা মানে তারা প্রকাশ করছে, এই কোন বিষয়ের সাথেই 5ই আগস্টের মানে যে অভ্যুত্থান হয়েছে সেই আন্দোলনের চেতনার কোনো সম্পর্ক নাই, এটি একদম পরিষ্কার। কিন্তু তার মানে এই না যে 5 আগস্টের আগে বাংলাদেশের মানুষ যে আকাঙ্ক্ষাটা নিয়ে রাস্তায় নেমেছিল সেই আকাঙ্ক্ষাটা ভুল ছিল। বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষাটা মানে এই সরকারের মধ্য দিয়ে প্রতিফলিত হচ্ছে না। বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষাটা বাধাগ্রস্ত হচ্ছে, বা আমি কি বলবো যে আকাঙ্ক্ষার বিরুদ্ধে যে সরকার অনেক কিছু করছে, কিন্তু তার মানে এইটা না যে 5 আগস্টের ওই আন্দোলনের বিষয়টা মানে অযৌক্তিক ছিল এবং আন্দোলনকারী লক্ষ মানুষ লজ্জা পাবে, এটা একটি বিষয়। একটি বিষয় খুব গুরুত্বপূর্ণ ভাবে মাথায় রাখতে হবে আমাদের, সেটি হচ্ছে যে রাজনৈতিক দল হিসেবে বা শক্তি হিসাবেও আমাকে এই ব্যর্থতার দায় নিতে হবে সকল রাজনৈতিক দলকে। আজকে বিএনপিও দেখবেন জামাত ইসলামের বিরুদ্ধে কথা বলছে, পরিষ্কার করে কথা বলছে, কিন্তু তারাই একসময় জামাত ইসলামের সাথে জোট করে মানে প্রকাশ্যে আনুষ্ঠানিকভাবে জামাত ইসলামকে বাংলাদেশের ক্ষমতায় বসিয়েছিল। দায় তাকেও নিতে হবে, দায় আমাকেও নিতে হবে যে বাংলাদেশের এত এত মানুষ বিশ্ববিদ্যালয়গুলোতে এত ছাত্র কেমন করে ছাত্র শিবিরের সাথে একত্রিত হচ্ছে, যুক্ত হচ্ছে, এই জায়গাটা বা তারা কিভাবে এইভাবে মানে গড়তে পারলো তাদের এইটা, সেই দায়টাও আমাকে নিতে হবে। কিন্তু একটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে যে এই যে বেড়ে ওঠাটা মুক্তিযুদ্ধে নেতৃত্ব দানকারী দল আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন সময় 16 বছরে প্রকাশ্য অপ্রকাশ্যে পৃষ্ঠপোষকতায় বা তাদের উদাসীনতা বা তাদের রাজনৈতিক অসততার কারণে এইটা হয়েছে। মানে এই বেড়ে ওঠাটা, সেই বেড়ে ওঠাটা হচ্ছে এই সময় এসে প্রকাশিত হতে পেরেছে। কিন্তু তার মানে কিন্তু এই না যে এই সময় তারা শক্তিশালী হচ্ছে, তাদের একটা শক্তিশালী ভিত্তি ছিল সেটা প্রকাশিত হচ্ছে। সেই রাজনৈতিক সেই শক্তিশালী ভিত্তি গড়ার বিপরীতে কেন আমি আমার রাজনৈতিক ভিত্তিটাকে শক্তিশালী করতে পারলাম না, সেটি একটি ভিন্ন প্রশ্ন। সে দায় আমার আছে, সেই আলোচনা মানে অবশ্যই করতে চাই, সে জবাবদিহিতা বাংলাদেশের মানুষের কাছে করতে চাই। কিন্তু খুব পরিষ্কার ভাবে মনে রাখতে হবে যে যারা এখন দৃশ্যমান হচ্ছে তাদের এই দৃশ্যমানতা ছিল না, কিন্তু তাদের বেড়ে ওঠাটা ছিল। কিন্তু সেই বেড়ে ওঠার বিপরীতে রাজনীতিটা তারা মুক্তিযুদ্ধের কথা বলে ক্ষমতায় থেকেছে। আমি আপনার কথা বুঝতে পেরেছি, আমার মনে হয় সাবির ভাই আপনার কথা খুব ভালো করে বুঝতে পেরেছে। এখন সাবির ভাই আমাকে যদি একটা জিনিস বলেন যে দেখুন সব মানুষ রাস্তায় ছিল, কোনো সন্দেহ নাই, কিন্তু তারা কি জানতো এটার পিছনে একটা মেটিকুলাস ডিজাইন আছে? মানুষ কি জানতো যে এর পিছনে মিলিয়ন মিলিয়ন ডলার আছে? লুনানুর হয়তো জানতে পারে, কিন্তু সাধারণ মানুষ যারা দেখেছে তাদের সন্তানদেরকে পুলিশ গুলি করে হত্যা করছে, আসলে পুলিশ গুলি করে হত্যা করেছে কিনা আমরা এখন জানি না, কারণ এখন পর্যন্ত গত 1 বছরে এই সরকার তদন্ত করে বের করতে পারেনি। কিন্তু সাধারণ মানুষকে এখানে আবার তারা মানে সার্বজনীন করে এই আন্দোলনের সহায়ক করে নিয়ে এসে কি হাসিল করতে চায় এরা? দেখেন, পুলিশ যে গুলি করেছে সেটা সাধারণ মানুষ জানে, কারণ তারা ভিডিও দেখেছে। অসংখ্য ভিডিও আছে যেখানে পুলিশের গুলি করার দৃশ্য আছে, পুলিশ, বিজিবি অটোমেটিক রাইফেল দিয়ে অনেক গুলি করার দৃশ্য ভিডিওতে আছে। কাজে এটা বলা ঠিক না যে আমরা জানি না যে পুলিশ গুলি করেছে কিনা। সেটা পুরোপুরি এত হতাহত এটা তো কোন জায়গার কোন হত্যা পুলিশের গুলিতে হয়েছে, কোনটা বিজিবির গুলিতে হয়েছে, কোনটা মানে আনআইডেন্টিফাইড হেলমেটধারী বন্দুকধারী দেয়া, এটা তো একটা তদন্ত সাপেক্ষ ব্যাপার। এখন সাবির ভাই আমার পয়েন্টটা সেখানে, এই সরকার তো গত 1 বছরে এই নিয়ে তদন্তও করলো না এবং তদন্ত করার কোনো প্রচেষ্টাও নিল না। তারপরে কেন যারা বিশেষ করে রাজনৈতিক সাধারণ মানুষের কথা বাদই দেন, রাজনৈতিক দলগুলো সেই দাবিও তুলছে না, তাহলে তাদের কি এখন লজ্জিত হওয়া উচিত নয়? না, আপনি দেখেন আমি যেটা পড়লাম 2 দিন আগে যে এই জুলাই হত্যাকাণ্ড নিয়ে প্রায় 1800টা মামলা হয়েছে। এটা হচ্ছে আইসিটির বাইরে সাধারণ কোর্টে 1800 মামলা হচ্ছে, প্রায় 1800। তার মধ্যে মাত্র 8টি চার্জ ফ্রেম করা হয়েছে। তার মানে কি, মাত্র 8টির তদন্ত শেষ হয়েছে। তদন্ত শেষে তারা এনাফ এভিডেন্স পেয়েছে চার্জ ফ্রেম করার জন্য। এখন আপনাকে মানে মাথায় রাখতে হবে যে তদন্ত করছে কে? তদন্ত করছে পুলিশ। এখন এই পুলিশ কিভাবে তদন্ত করে সেটা তো বাংলাদেশের মানুষ খুব ভালোভাবেই জানে। তারা এক একটা মামলায় শত শত নাম ঢুকায় কিসের জন্য? ওই বিভিন্ন লোকের কাছ থেকে টাকা খাওয়ার জন্য।
যে তুমি এই টাকা দাও, আমি তোমার নামটা ঢুকাবো না, বা যেটা যদি ঢুকে থাকি এটা আমি ফাইনাল রিপোর্ট দিয়ে দিব, তোমার নামে কোনো চার্জ হবে না। এটা তো জানা কথা। কাজে পুলিশ যখন এরকম করে আপনার তদন্ত করবে, তখন আপনি কি আশা করছেন যে এই যে এত এভিডেন্স থাকার পর, এত ভিডিও, এত আই উইটনেস, কারণ অনেক গুলি তো হয়েছে পাড়ায় পাড়ায়, লোকজন তাদের বাসার ছাদ থেকে, তাদের জানলা থেকে, তাদের বারান্দা থেকে এই গুলির দৃশ্য দেখেছে, তারপরেও এদের কয়জনের সাথে পুলিশকে ইন্টারভিউ করেছে আমি জানি না। সো এটা হচ্ছে একটা দিক। আরেকটা দিক হচ্ছে যে কোনো আন্দোলনের সময় মানুষ তো আর গভীরে কি হচ্ছে সেটা জানে না। তারা মনে করে যে আমি কি চাই। এখন সাধারণ মানুষ যদি মনে করে যে এই সরকার একটা লাইন ক্রস করেছে, যখন 16ই জুলাই ছাত্রদের উপর গুলি হলো, 6টা ছাত্র মারা গেল, ওইটা ছিল একটা লাইন যেটা আগে কখনো ক্রস করা হয়নি। 2018 সালেও কোটা বিরোধী আন্দোলন হয়েছিল, তখনও কিন্তু গুলি করে ছাত্রদের হত্যা করা হয়নি। 16 জুলাই একটা লাইন ক্রস করা হয়েছে। তারপর কিন্তু অনেক লোক মনে করেছে যে এখন আর এই সরকারকে ক্ষমতা দেখা যাবে না, এখন এখানে মেটিকুলাস ডিজাইন, বিদেশিদের ইনভলভমেন্ট, টাকা পয়সার ছড়াছড়ি, সেটা হচ্ছে পিছনের ব্যাপার, সেটা জনগণের জানার কথাও না, জনগণ জানেও না, সে কেয়ারও করে না। তার কথা হচ্ছে যে এই সরকার আর ক্ষমতা থাকতে পারবে না। সেজন্যই তো এত শত শত লোক, আপনার রিক্সাওয়ালা বলেন, দিনমজুর বলেন, সবাই পরবর্তীতে রাস্তায় নামলো। এটা তো 16 তারিখের পরে তো শুধু ছাত্ররা রাস্তায় ছিল না, এখানে 19 তারিখ বলুন, 20, 21, 23 বড় বড় আন্দোলন যেটা হলো, যেখানে অনেক লোক মারা গেল, এখানে তো সাধারণ লোক মানুষ ছিল। এবং তারা কেন নামলো? এটা তো কোনো কারো প্ররোচনায় নামে নেই। তারা মনে করছে যে দিস ইজ ইট, লাইন হ্যাজ বিন ক্রসড, এবং এখন আর সরকার থাকতে পারে না। এই দেখেন নেপালে আজকে কি হলো, 19 জন গুলিতে মারা গেল পুলিশের। সন্ধ্যার মধ্যেই স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করে বসলেন, সন্ধ্যার মধ্যেই। সকালে দিনের বেলা গুলি হয়েছে, সন্ধ্যার মধ্যেই স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করলেন। বাংলাদেশে কি হলো আপনি এটা ভেবে দেখেন, আপনি কম্পেয়ার করে দেখেন, মানে অ্যাকাউন্টেবিলিটিটা, জবাবদিহিতার পার্থক্যটা দেখেন। তো মানুষ কোথায় খেপবে বেশি? বাংলাদেশে খেপবে বেশি, তাই হয়েছে। রাইট। তো সেই ক্ষেত্রে আমার মানে লুনানুর, ধরেন যে পরিস্থিতিটি তৈরি হয়েছিল, তারপরে সেটা একটা মানুষ বদল চাইলো, আপনারাও আন্দোলনের রাস্তায় থাকলেন, তারপরে যে বদলটি আসলো, প্রথম দিন থেকেই কি এটি স্পষ্ট হলো না যে যখন ডক্টর ইউনূস বললেন রিসেট বাটন চাপা হয়ে গেছে, এবং একে একে তারা যখন মুক্তিযুদ্ধের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করা শুরু করলো, তখন থেকে কি স্পষ্ট হয়নি যে আসলে মানুষ যে আকাঙ্ক্ষা নিয়ে এই আন্দোলনে সামিল হয়েছিল, এটি ছিল সম্পূর্ণ একটা প্রতারণা তাদের সঙ্গে? এই সরকার একটা সম্পূর্ণ প্রতারক সরকার, এরকম কি বোধ হয়েছিল কিনা? একদম ডেফিনেটলি প্রথম দিন থেকে ডক্টর ইউনূস সাহেব রিসেট বাটন যেদিন বললেন, অতদিন পর্যন্ত আসার দরকার নেই। প্রথম দিন সেনাবাহিনীর প্রধান আলোচনা করার জন্য যাদেরকে ডাকলেন আর কি, একদম 3 দিন আগে, এবং এটা তো আসলে বাংলাদেশে 54 বছর এবং তার মানে সুনির্দিষ্ট করে যদি বলেন 30 বছর ধরে এই যে আন্দোলন, জামাত ইসলামকে নিষিদ্ধ করা, 3 দিন আগে নিষিদ্ধ দলকে সে সবার আগে ডাকলেন আর কি। হ্যাঁ, মানে আওয়ামী লীগ নিষিদ্ধ করে গেল এবং হেফাজতে ইসলামের প্রতিনিধিকে ডাকলেন। তো সেদিন থেকেই সন্দেহ না, সেদিন থেকেই প্রশ্নবিদ্ধ, প্রথম দিন থেকেই প্রশ্নবিদ্ধ ছিল। কিন্তু আমি হয়তো আপনার এখানেও বলেছি কিনা, সরি, একটা বিষয় হচ্ছে যে সেদিনের সেই বিষয়ের মানে আন্দোলনে যারা অংশগ্রহণ করেছে, যাদের আসলে কথা বলার সুযোগ আছে, লক্ষ লক্ষ মানুষ মিছিলে গেছে, সবার কথা তো শুনবে না, আন্দোলন মানে বলা যাবে না, প্রকাশিত হবে না। যাদের কথা বলার সুযোগ আছে, রাজনৈতিক দলগুলো বলেন, অন্য সংগঠন বলেন, ছাত্র সংগঠন বলেন, অনেকেই কিন্তু এই প্রশ্নটা তুলেছিল যে এই যে যাদেরকে নিয়ে বসলো, কিভাবে বসলো, এবং এটার সাথে গণ অভ্যুত্থানের যে ধারণাটা সেটা কিভাবে কন্ট্রাডিক্ট করে, এটা একটা বিষয়। কিন্তু একটা বিষয় একটু আপনাকে যৌক্তিকভাবে মাথায় নিতে হবে, সেটি হচ্ছে যে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো, এমনকি বিএনপিও কিন্তু একটা সময় এই দাবি করে এসছে। আমরা তো অবশ্যই যে যখন একটা পরিস্থিতি তৈরি হয়েছে, শত শত মানুষ মারা যাচ্ছে, ছাত্র মারা যাচ্ছে, এবং দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি বলতে কিছু নাই, এবং সরকারের স্বরাষ্ট্রমন্ত্রীকে সরিয়ে এসে অন্যদেরকে এটাকে হ্যান্ডেল করার বা এটার মধ্যে যুক্ত করেছে, এই বিষয়গুলো করেছে। আমরা কিন্তু খুব সুস্পষ্টভাবে ইলেকশনের পর থেকে তো করেই আসি, তখনও আমরা বলেছি, 16 তারিখেও আমরা দাঁড়িয়ে বলেছি যে এখনই ইমিডিয়েট সংসদ ডেকে একটা তদারকি সরকার গঠন করে, বা মানে সংসদে নিয়ে এনে তদারকি সরকার, এবং সেই ক্ষমতা তো আওয়ামী লীগের হাতে ছিল, কিন্তু জনগণের সেই চাওয়াটাকে আসলে মানে তারা আমলে নেয়নি। আমলে না নিয়ে আমাদের দেশের এই অন্তর্বর্তীকালীন সরকার যেটা তৈরি হয়েছে, এটা কিন্তু একদমই
হতে পারে, মানে ডক্টর ইউনূস সাহেব মেটিকুলাস প্ল্যানের কথা বলছে, এখানে এমবেসির ইন্টারফারেন্স আছে, এখানে সাম্রাজ্যবাদের নানা ধরনের মানে পরিকল্পনা আছে, সবকিছুই হতে পারে না, সবকিছুই হয়তো হয়েছে, সেই সম্পর্কেও কিন্তু সরকার এক ধরনের অপরাধ ছিল। আমার সার্বভৌমত্ব রক্ষার যে একটা পজিশন তাকে নিতে হতো সেটা তো সে কন্ট্রোল করতে পারে নাই। তার কি সেই গোয়েন্দা রিপোর্ট ছিল না? সে আলোচনা আমি পরে যাই। কিন্তু যেটা হয়েছে যে এই যে উদ্ভূত পরিস্থিতিটা তৈরি হলো, এই পরিস্থিতিটা আসলে তো হুট করি একটা আন্দোলন, এত বাংলাদেশে তো এর আগেও স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে আন্দোলন হয়েছে, বা আমাদের মানে সৃষ্টির শুরুটা সেই 47-এর পর থেকে লড়াই সংগ্রাম করি তো আমরা এই পর্যন্ত এসেছি আর কি। হ্যাঁ, মানে কিন্তু হচ্ছে যে সেইটা হচ্ছে এই সময়ের মধ্যে সরকার গঠন হয়ে যাবে, উদ্ভূত পরিস্থিতিতে এই ধরনের সরকার একটা গঠন, এই ধরনের আমাকে শেষ করতে দেন, এই ধরনের সরকার গঠন হওয়ার পরে আপনাদের বোধ করেন কিনা, নুনানুর একটু শুনেন, আমি বুঝতে পারছি খুব জঘন্য একটা সরকার ছিল, স্বৈরাচারী সরকার ছিল, ফ্যাসিস্ট সরকার ছিল, তা মানে যা খুশি তাই বলেন, ইটস ওভার, তাদেরকে টেনে হিসেবে নামানো হয়েছে, ফাইন। তারপরে এখন যে সরকারটি এলো এবং তাদের যে কর্মকাণ্ড, সেই দায় আপনারা নিচ্ছেন কিনা? প্রথমত হচ্ছে আমরা এই সরকারের অংশ না, এটা আপনাকে একটা মাথায় রাখতে হবে। আমরা একটা রাজনৈতিক দল, কোন রাজনৈতিক দলই কিন্তু বিএনপিও কিন্তু এই সরকারের অংশ না। আপনার কথাটি শেষ করতে দিলে প্রশ্ন করতে হতো না। যে উদ্ভূত পরিস্থিতি এই সরকারটা গঠন হলো, এই সরকার গঠনের কোন রূপরেখা আমরা রাজনৈতিক দলগুলোও দিতে পারিনি, আন্দোলনকারী কোনো শক্তিও দিতে পারিনি। একটা বিশেষ পরিস্থিতিতে হুট করে এই সরকারটা গঠন হলো। বলতে পারেন যে আপনারা তো অংশ ছিলেন না, আপনাদের মতামত নেয়নি, সেটা অন্য আলোচনা, বা আমরা মানে যে প্রক্রিয়া তৈরি হয়েছে সেই প্রক্রিয়াটা বা যাদেরকে যুক্ত করা হয়েছে সেই সকল বিষয়ে আমরা একমত ছিলাম না। কিন্তু যেহেতু আমাদের রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে সরকার গঠন কিরকম হবে, সরকারের কর্মকাণ্ড কি হবে, এবং সংবিধানের অনুযায়ী কোনোভাবেই কোনো পরিস্থিতি কোনো মানে একটা কাঠামোর মধ্যে থেকে তৈরি করার কোনো সুযোগ ছিল না, সেই ক্ষেত্রে এই সরকারের প্রত্যেকটা বিষয়কে প্রথম থেকে প্রশ্নবিদ্ধ আমরা করিনি। প্রত্যেকটা জায়গায় আমরা নক করেছি, প্রত্যেকটা জায়গায় আমরা মানে প্রশ্ন তুলেছি, কিন্তু বাধাগ্রস্ত করিনি এই কারণে যে হচ্ছে যে আসলে বিকল্প জায়গাটা ছিল না। কে বাংলাদেশের এই সময়ের সরকারের প্রধান হবে, অন্তর্বর্তীকালীন সরকারের, এর কিন্তু কোনো মানে রূপরেখা বা কোনো উদাহরণ আমাদের সামনে ছিল না। যার কারণে ডক্টর ইউনূস সাহেব এসেছে এবং যে ঘটনাগুলো ঘটেছে সেই ঘটনাগুলোকে আমরা শুরু থেকে বারবারই বলেছি যেগুলো সঠিক না, কিন্তু এইভাবে করা উচিত। কিন্তু আজকে 1 বছর পরে এসে যখন হয়েছে, সেটা হচ্ছে যে আলটিমেটলি যদি আমি মনেও করি যে অন্তর্বর্তী সরকারের প্রতি বাংলাদেশের সকল মানুষের সমর্থন রয়েছে এবং সে বাংলাদেশের মানুষের পক্ষেই কাজ করছে, তাহলে আসলে সে তার 3 মাস 6 মাস নির্বাচন ঘোষণার যে সময়, যে এখতিয়ার সাধারণ ধারণার উপরে আমাদের প্রচলিত মানে কনভেনশনাল যেটা একটা সিস্টেম, সেটাও কিন্তু পার হয়ে গেছে। এটা একটা বিষয়। সেকেন্ডলি হচ্ছে যে কিছু পদক্ষেপ যেগুলো সে নিচ্ছে, সেটা হচ্ছে যে ফার্স্ট পদক্ষেপ নেওয়া উচিত ছিল, যেটি হচ্ছে যে আমাদের দেশে কয়েকদিন কোনো সরকারই ছিল না এবং সেই সময় থানাগুলোতে হামলা হয়ে অস্ত্র লুট হয়ে গেছে, জেলখানা ভেঙে জঙ্গি বের হয়ে গেছে। একটা গণ অভ্যুত্থান পরবর্তী কয়েকদিন এরকম অস্থিতিশীল বিষয়টা থাকাটা কিন্তু খুব অস্বাভাবিক বিষয় না আর কি। হ্যাঁ, যেহেতু গণ অভ্যুত্থানের সরকার পতিত সরকার কারো কাছে সঠিকভাবে বা শান্তিপূর্ণভাবে সে ক্ষমতা হস্তান্তর করে দিয়ে যেতে চায় না, একটা ভ্যাকুয়াম থাকে, তখন যে বিষয়গুলো হয় সেই ভ্যাকুয়াম সময়ে আমাদের দেশে অনেক বড় ক্ষতি হয়ে গেছে। জেলখানা ভেঙে জঙ্গিরা বেরিয়ে গেছে, থানা থেকে অস্ত্র লুট হয়েছে, থানার আগুন লাগিয়ে পুলিশ মেরে ফেলা হয়েছে। এরপরে সরকার এসে যে জায়গাগুলো শুরু করলো, যে বিনা প্রশ্নে সকল মামলা প্রত্যাহার করা শুরু করলো, গায়েবী মামলা করা শুরু করলো, দাগি আসামিদের খালাস দেওয়া শুরু করলো, আমরা কিন্তু তখন থেকে শুধু মানে বাংলাদেশের বেশিরভাগ রাজনৈতিক দলই 71-এর ঘাতক যুদ্ধাপরাধীরা তারা এই শূন্য জায়গায় এসে তাদের একটা জায়গা করে নেওয়ার চেষ্টা করছে আর কি। সেইটাকে আসলে বিচ্ছিন্ন ভাবে দেখা যাবে না। সেটাই এত বছরের আমাদের রাজনৈতিক যে দেউলিয়াত্বপূর্ণ, আমাদের আদর্শিক যে দেউলিয়াত্বপূর্ণ, আমাদের রাষ্ট্র ক্ষমতায় যারা ছিল তাদের সুযোগটা তারা নিয়েছে আর কি। এই এত বছর ধরে বাংলাদেশের রাষ্ট্র যারা পরিচালনা করছে তাদের যে আদর্শিক দেউলিয়াত্বপূর্ণ, সেই সুযোগটা নিয়ে এখন হচ্ছে তারা এটা করছে। কিন্তু এই সরকারের যে স্টেপ গুলো এবং তার যে কতগুলো মানে এখতিয়ারবিহীন কাজ যে সে শুরু করেছে, সেই কাজগুলো কিন্তু আমরা প্রথম থেকে প্রশ্ন করে আসছি। এবং আপনারা দেখবেন যে ঐক্যমত কমিশন যে গঠন করেছে, বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা, বাংলাদেশের সরকারি ব্যবস্থা একদম ভেঙে পড়েছিল কিন্তু দুর্নীতি দুর্বৃত্তায়নে। আমরা ঐক্যমত কমিশনের মধ্য দিয়ে যদি তার যদি কোনো পজিটিভ পরিবর্তন হয় সেখানে আমরা যুক্ত হয়েছিলাম, কিন্তু যখনই দেখলাম যে এটা আসলে বাংলাদেশের সংবিধান পরিবর্তনের দিকে এগোচ্ছে, আমরা কিন্তু এক কথায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টি প্রথম দিন ওয়াকআউট করে চলে এসেছি এবং আমরা বলেছি আমাদের পক্ষে সম্ভব না। বিএনপি অনেকগুলো নোট অফ ডিসেন্ট দিয়েছে, 33টা না 31টা নোট অফ ডিসেন্ট দিয়েছে, কিন্তু আমরা কিন্তু পরিষ্কার করে বলে দিয়েছি
বুঝতে পেরেছি আপনারা আওয়াজ থাকবে, সত্যি আদর্শিক শক্তিটা যদি থাকে আওয়াজ থাকে, আর যদি আদর্শিক শক্তিটা না থাকে তাহলে পালিয়ে যেতে হয়। জি সাবির মুস্তাফা, ধরেন আওয়ামী লীগ আমলে বাক স্বাধীনতা ছিল না, এখন পরিস্থিতিটা কি? এখন বাক স্বাধীনতা কোথায়? আপনি তো শুরুতেই বললেন যে আপনার আলোচনায় ঢাকায় যে তিনজন, আমি বলবো যে আমি আসলে আওয়ামী লীগের আমলে বাক স্বাধীনতা একদমই ছিল না আমি সেটা বলবো না, কারণ আমরা এটা দেখেছি যে এমনকি শেষ পর্যন্ত বাংলাদেশের বিভিন্ন টেলিভিশন টক শোতে কিন্তু আওয়ামী লীগের সমালোচক লোকজন আসতেন এবং কথা বলতেন, এবং তারা আওয়ামী লীগের সমালোচনা। আবু আলম শহীদ খানই তো আওয়ামী লীগের বড় সমালোচক ছিলেন, এবং ডক্টর সলিমুল্লাহ খান কি টিভি টক শোতে আসতেন না? কিন্তু আমরা জানি যে নিউ এজের সম্পাদক নুরুল কবিরকে ব্ল্যাকলিস্ট করা হয়েছিল, সেটা একটা স্বৈরতান্ত্রিক পদক্ষেপ, এটা কোনোভাবেই সমর্থনযোগ্য না। কিন্তু অন্যান্য দিক থেকে অনেক সমালোচকই তখন সমালোচনা করছেন এবং করতেন। এখন আমি দেখি যে ইউনূস সরকারের সমালোচনা বাংলাদেশের টেলিভিশন এবং রেডিওতে দেওয়া হয় এবং প্রচার করা হয়, টেলিভিশনে বিশেষ করে। নিউজ পেপার একটু কম দেখি, এবং নিউজ পেপার আমি একটু খোঁজ খবর নিয়ে যেটা বুঝতে পারছি যে নিউজ পেপার একটু হুমকির মধ্যে থাকে, তারা একটা ভয়ের মধ্যে আছে, যেটা টিভি ওয়ালারা একটু কম ভয়। আমি এটা কারণটা আমি খুঁজে পাচ্ছি না, কিন্তু এটা ডেফিনেটলি আমি জানি যে নিউজ পেপারের মালিক এবং সাংবাদিকরাও তারা একটা ভয়ের মধ্যে আছে। একটা ভয় শুধুই, আগে তো ডিজিএফআই থেকে ফোন করা হতো, এখন বলা হয় যে সরকার থেকে ফোন করা হয় না, কিন্তু এটা কিন্তু প্রাইভেটলি এই নিউজ পেপারের লোকজন কিন্তু এটা সমর্থন করে না, তারা ফোন কল পায় এবং তারা জানে কোথা থেকে ফোন কল আসে এবং কি ভাষায় তাদেরকে তিরস্কার করা হয়। কিন্তু তার চেয়ে বড় ভয় যেটা আওয়ামী লীগ আমলে ছিল না, সেটা হচ্ছে মবের ভয়। যে কেউ একটা ফেসবুকে পোস্ট দিল, আমি জুলাই বিপ্লবী এবং আমরা তোমার টেলিভিশন স্টেশনে এসে এটা করবো সেটা করবো, ইফ ইউ ডোন্ট ডু দিস। এটা একটা হলো যে একটা 3টা টিভি চ্যানেলের সাংবাদিককে একদিনে 3 চ্যানেলের মালিক তাদের সাংবাদিকদেরকে ছাঁটাই করে দিলেন, কারণ একটা হুমকির পরিপ্রেক্ষিতে। তো এইটা তো হচ্ছে যে সাংবাদিকদের স্বাধীনতার উপর একটা বিরাট হুমকি। তো সেই হুমকির মধ্যে তারা আছে, একটা মবের হুমকি আছে। সরকার থেকে যে হুমকি নাই তা না, কিছুটা আছে, অন্যভাবে আছে, ভিন্নভাবে আছে। ডিজিএফআই কি করে আমি জানি না, আমি শুনলাম যে ইদানিং নাকি ডিজিএফআই টেলিফোন করে নিজেদেরকে পরিচয় করিয়ে দিচ্ছে, চা খাওয়ার আমন্ত্রণ জানাচ্ছে, তবে বিষয়টা এখনো ওই হুমকির পর্যায়ে যায়নি। কাজে আমি বলবো যে সংবাদপত্রের বা মিডিয়ার স্বাধীনতা আছে, কিন্তু তারা একটা ওইভাবে মানে যতটুকু থাকার উচিত ততটুকু নাই, কারণ একটা হুমকির পরিবেশে তারা কাজ করছে। এবং ডক্টর ইউনূস যেটা ইংল্যান্ডে এসে কিছুদিন আগে যে লন্ডনে এসেছিলেন, তিনি চ্যাটাম হাউসের সাথে ইন্টারভিউ সময় বললেন যে বাংলাদেশের সম্পূর্ণ মিডিয়া সম্পূর্ণ ফ্রি, তারা যা খুশি করতে পারে, সমালোচনা করতে পারে, কোনো সমস্যা নেই। বাট দ্যাটস নট ট্রু, কারণ সমালোচনা অনেকটা মানে পরিষ্কারভাবে করা হয় না। টিভিতে কিছু কিছু লোক আছে যারা সমালোচনা করছেন, কিন্তু অনেক টিভি প্রোগ্রামে দেখা যাবে যে 3টা প্যানেলিস্ট যদি থাকে তারা একই সুরে গান, হ্যাঁ, তারা কি, এবং যারা সমালোচনা করেন তারাও কিন্তু এক লাইনে সমালোচনা করেন। তো এখানে যে খুব ডাইভার্সিফাইড ওপিনিয়ন আসছে, আমি তা বলবো না, ডাইভার্সিফাইড ওপিনিয়নের অভাব। তো এখন ধরেন এখান থেকে ধরেন জামাত নিয়ন্ত্রিত এক ধরনের শাসন ব্যবস্থা তো আমরা বাংলাদেশে দেখতে পাচ্ছি। আপনি জানেন কিনা জানি না যে জামাতের আমির শফিকুর রহমান তিনি কানাডা সফরে যাবেন, সেটি পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি বিবৃতি দেওয়া হয়েছে। কানাডায় বাংলাদেশের হাই কমিশনকে ওই ইয়েটা পাঠানো হয়েছে যে শফিকুর রহমান তিনি কানাডা সফর করছেন, তার সঙ্গে অমুক 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 অতিথি থাকবেন। মানে এটা কোন প্রটোকলে এটা পান? এটা একটা ইন্ট্রোডাকশন লেটার দেওয়া হয়েছে যে উনারা কারা। রাইট, এটা পররাষ্ট্রমন্ত্রী মন্ত্রণালয়ের করা উচিত কি না সেটা আমি জানি না, কিন্তু আমি যতটুকু দেখলাম পত্রপত্রিকায় যে এটা সাধারণত তারা করে না। কোনো রাজনৈতিক দল কোনো বিদেশ সফর গেলে তাদের ইন্ট্রোডাকশন লেটার সরকার থেকে দেওয়া হয় না, এইটুকু আমি জেনেছি। কিন্তু ওদের নিয়মাবলীতে কি আছে সেটা আমি জানি না, হয়তো ফরেন মিনিস্ট্রি কেউ ব্যাখ্যা দিতে পারে। কিন্তু এটা ডেফিনেটলি এইটা নিয়ে একটা বিতর্ক আছে, এবং মনে হচ্ছে যেন জামাত যাচ্ছে এক ধরনের সরকারের আশীর্বাদ পুষ্ট একটা ডেলিগেশন যাচ্ছে। এটা কেন দিতে হলো সেটাও আমি জানি না, কারণ কানাডার যারা মানে সরকার তাদের তো জানা উচিত যে জামাত ইসলাম কি।
রাইট। তো লুনা নূর, ধরেন জামাত নিয়ন্ত্রিত এবং ইসলামিক দলগুলো মিলে বাংলাদেশকে এখন যে পথে নিয়ে যাচ্ছে, আপনার কি মনে হয় যে মানে আপনারা সাপোর্ট করেন কিনা, আর এটি ঠেকানোর কোনো উপায় আছে কিনা? প্রথমত হচ্ছে সাপোর্ট করেন কিনা এই প্রশ্নটা আমার কাছে খুবই মানে অমূলক মনে হয়েছে। কেন অমূলক? ঠেকানোর উপায় আছে। কেন অমূলক মনে হবে? অমূলক কেন মনে হবে? অমূলক কেন মনে হবে? কারণ আপনি আমাকে এখানে দেখেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবির সম্পাদক হিসেবে। আপনি সাংবাদিকতা করেন, আপনি আমাকে এখানে দেখেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবির সম্পাদক হিসেবে। তো সমর্থন করে কিনা ইসলামী মানে দলগুলোকে, মৌলবাদী দলগুলোকে বা জামাত ইসলামকে, সে প্রশ্নটা করাটা অমূলক। ঠিক আছে, আমি পরে আলোচনা যাই। সেটি হচ্ছে যে বাম এবং ডান খুবই ভয়াবহ পরিস্থিতি কাছাকাছি আসে। বাম হাত এবং ডান হাতকে যত বেশি প্রসারিত করবেন তত বেশি কাছাকাছি আসে। আচ্ছা, ঠিক আছে। আপনার মানে আপনার শোনাটা নিশ্চয়ই শোনাটাই থাকবে না কি, সাংবাদিকের কাজ শোনা, দেখা, অভিজ্ঞতা, ইতিহাস থেকে শেখা, সবকিছু মিলিয়ে। হ্যাঁ, থ্যাংক ইউ। আমি পরের আলোচনা যাচ্ছি, সেটি হচ্ছে যে একটা খুবই ভয়াবহ পরিস্থিতি বিরাজ করছে এবং এটা আতঙ্কের, আশঙ্কার এবং অত্যন্ত উদ্বেগের যে এই সময় বাংলাদেশে ইসলামী মৌলবাদী দলগুলো, ধর্মীয় মৌলবাদী দলগুলো, এর আগেও যে আমাদের দেশে সংখ্যালঘু নির্যাতন হয়নি, এর আগেও যে আমাদের দেশে এই ধরনের কাজগুলো হয়নি তা না, কিন্তু এই সময়ে এবং 54 বছরের যে পঠিত ইতিহাস বাংলাদেশের, সেখানেও যদি দেখেন আমাদের সংবিধানকে সাম্প্রদায়িকীকরণ করা হয়েছে, আমাদের রাষ্ট্রকে সাম্প্রদায়িকীকরণ হয়েছে ধর্মনিরপেক্ষতা বাদ দিয়ে বা ইয়ে করে, কিন্তু সবচেয়ে বেশি আস্ফালনটা বা উৎফলনটা এই সময় হচ্ছে এবং খুব সুস্পষ্ট করে এটা সরকারের মদদে যেহেতু হচ্ছে, পৃষ্ঠপোষকতা হচ্ছে, সেই কারণে আমি বলবো যে রাষ্ট্রীয় মদদই হচ্ছে। কেমন করে সরকারের মদদে হচ্ছে সেটি হচ্ছে যে আপনাকে মাথায় রাখতে হবে, একটি ইসলামী মৌলবাদী দল যখন বাংলাদেশে নারীর বিরুদ্ধে কথা বলবে, যখন বাংলাদেশে জাতীয় সঙ্গীতের বিরুদ্ধে কথা বলবে, সেটা আসলে তো একদম সুস্পষ্ট করে বাংলাদেশের সংবিধান বিরোধী অবস্থান। সেই অবস্থানে কিন্তু বিনা প্রশ্নে সরকার তাদের বিরুদ্ধে, আমরা দাবি না তুললেও, আমরা